গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান বিশ্লেষকদের। খুলনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান, আটক 40, বেশ কয়েকজনকে জরিমানা। আদালতে যাওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প, ফল মেনে নিতে মেলানিয়ার অনুরোধ, বেশ কিছু নীতি বদলানোর পরিকল্পনা বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছড়ানো হচ্ছে গুজব। ধর্মের অপব্যবহারে এক শ্রেণীর মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি বিদেশ থেকেও গুজব রটানো হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ অবস্থায় ডিজিটাল মাধ্যমে গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিলেন আলেম ও নিরাপত্তা বিশ্লেষকরা। এরশাদ আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। ঘটনাটা সাম্প্রতিক। ইসলাম অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামে এক ব্যক্তিকে প্রথমে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর গত 2 নভেম্বর কুমিল্লা মুরাদনগরের সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে ইউপি চেয়ারম্যান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের 6টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। দুটি ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতারও করা হচ্ছে আসামিদের। সম্প্রতি ফেসবুক, ইউটিউবে সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা ধরনের গুজব রটানো হচ্ছে। দেশের বাইরে থেকে নানা ধরনের উস্কানিমূলক ভিডিও তৈরি করে ছড়ানো হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, গুজব ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে এরকম শতাধিক ফেসবুক আইডি আর পেজের উপর নজরদারি করা হচ্ছে। মামলার আসামি হয়ে তারা বিদেশে অবস্থান করছে এবং তারা দেখতেছে যে এখন আমার এইটাই হলো একটা হাতিয়ার, যে আমি যদি একটা কথা লিখি এবং আমার কথাটা এটা প্রচার পাবে, প্রকাশ পাবে, এটা তাকেও যেভাবে হাইলাইট করা হলো, সে মনে করতেছে যে আমিও সরকার বিরোধী একটা ভূমিকা রাখলাম। এই সমস্ত আমরা আইডেন্টিফাই করেছি, আমার মতে সংখ্যাটা অনেক হবে, যেটা আপনার হয়তো শতাধিক হতে পারে। কঠোর অবস্থানে আছে ডিএমপিও। এই তথ্যের সূত্রটা কোথায় বা এটার আদৌ সঠিক হওয়া সম্ভব কিনা সেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন বলে মনে করি। এই ধরনের প্রোপাগান্ডা যারা চালাচ্ছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অপপ্রচার জাতির জন্য হুমকি। ধর্মীয় উস্কানি সহ দেশ, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিশেষ করে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, পত্রিকা উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর যে ভুয়া প্রপাগান্ডা চালাচ্ছেন, ভুল তথ্য প্রচার করছেন, এটি মোটেও গ্রহণযোগ্য নয়। সেনা প্রধান এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীর প্রতি অবিচল আস্থা রেখে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে দায়িত্ব পালন করে যাবে। আলেমরাও বলছেন, গুজব সমাজের ব্যাধি। যারা ধর্মের অপব্যবহার করে এই অপকর্ম করছেন তারা ইসলামী শত্রু বলে মনে করেন আলেম সমাজ। বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ। কোন মসজিদের ইমাম কি কথা কি তার মিম্বর থেকে কি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে অমুক জায়গায় এটা হলেই তুমি আগুন দিয়ে কি পুড়িয়ে দাও? কখনো কিন্তু করেনি। ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত এবং আল্লাহর রাসূলের কথা থেকে বারবার সেটা প্রমাণ হয়। সঠিকভাবে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান বিশ্লেষকরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জমির রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে এই সংক্রান্ত মোকদ্দমা কমে আসবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। সচিবালয় মন্ত্রিসভায় বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তুলে ধরা হয় টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী ভূমির রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রমের অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। রেজিস্ট্রেশনের 8 দিনের মধ্যে জমির নামজারি বিধান রাখা হয়েছে এতে। খুলনায় বাড়ছে করোনার সংক্রমণ। এমন অবস্থায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রথম দিনে এ পর্যন্ত 40 জনকে আটক এবং 7 জনকে 5,000 টাকা করে জরিমানা করা হয়। আর এমন ভুল আর হবে না বলে জানান পথচারীরা। খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের সহায়তায় মুশফিকা নাসরিনের রিপোর্ট।
সকাল থেকেই খুলনা শহরে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। মহামারী করোনা পরিস্থিতিতে জনগণের সচেতনতা পর্যায়ক্রমে পুরো জেলাতেই চলবে এই অভিযান। মাস্ক না পরায় 40 জনকে আটক করা হয়। এর মধ্যে 7 জনকে 5,000 টাকা করে জরিমানা করে আদালত। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারীরা জানান, ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না। আমি জানতাম, কিন্তু আসলে আমার ক্লাসের অনেক তাড়া ছিল, তাই আমি দ্রুততায় মাস্কটা নিতে বেরোতে ভুলে গেছি ভাই। ব্যাগের মধ্যে ছিল মাস্ক না পরার কারণে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। আর এক ভাই যাচ্ছে, এই জন্যই দেরি হয়ে গেছে, এই জন্যই করতে পারে নাই, মাস্ক আনতে পারে নাই। মাস্ক ছিল না মুখে, এই জন্য আগে থেকে জেলা প্রশাসন যে মনে করেন যে এরকম দিচ্ছে জরিমানা করবে, আমি জানতাম না। শহরে 6টি জায়গায় 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব কমাতে অহেতুক গণজমায়েত পরিহার সহ মাস্ক ছাড়া গণপরিবহনে যাত্রী না তুলতেও নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। রাজধানীতে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন রহিমা বেগম নামে এক নারী। ভোরে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায় সাবেক স্বামী আব্দুল আলিম তাকে এসিড নিক্ষেপ করে। হাসপাতালে কাজ শেষে বাসায় ফেরার পথে রহিমা বেগমের উপর এসিড নিক্ষেপ করা হয়। পরে পরিবারের সদস্য তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের 50 থেকে 60% পুড়ে গেছে। চট্টগ্রামের আকবর শাহ থানাধীন কাট্টলী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ 9 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি বাকি 8 জনের 6 জনকে ঢাকায় আনা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, রোববার রাতে কাট্টলী এলাকায় মরিয়ম বিল্ডিংয়ের 6 তলা ভবনের 3য় তলায় আগুন লাগে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ 9 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় পেয়ারা বেগম নামে একজনের মৃত্যু হয়। 2 জনের অবস্থা গুরুতর। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আবারও বিশেষ তহবিল যোগানের ভাবনা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার। ঋণ সংস্কৃতি নিয়ে ভাবার পরামর্শ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। এখনও পুঁজিবাজারের জন্য বড় বিস্ফোরা হয়ে আছে 12,000 কোটি টাকারও বেশি নেগেটিভ ইকুইটি। এজন্য বিদেশ থেকে বিশেষ তহবিল আনতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে পুঁজিবাজারের ঋণ সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদি হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে নগদ টাকায় লেনদেনের পাশাপাশি মার্চেন্ট ব্যাংক এবং অনেক ব্রোকারেজ হাউস শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের বিভিন্ন অনুপাতে ঋণ দেয়। বাজারে বড় দরপতন হলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো ফোর্স সেল করে নিজেদের ঋণের টাকা সুদে আসলে বুঝে নেয়। ফলে এই ঋণ খেলাপি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু 2010 সালে ধসের পর বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে ফোর্স সেল না করার আহ্বান জানায় নিয়ন্ত্রক সংস্থা। তারপরও ধস ঠেকানো যায়নি। এক পর্যায়ে শেয়ারের বাজার মূল্য বিনিয়োগকারীদের আসল অর্থের চাইতেও নিচে নেমে যায়, অর্থাৎ ইকুইটি নেগেটিভ হয়ে যায়। এর পরিমাণ বর্তমানে 12,000 কোটি টাকারও বেশি। এই নেগেটিভ ইকুইটি থেকে বাজারকে মুক্তি দিতে সম্প্রতি নতুন তহবিল যোগানের কথা ভাবছে বিএসইসি। তবে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ঋণ করে শেয়ার কেনাবেচার সংস্কৃতি নিয়েই নতুন করে ভাবতে হবে। লোন থেকে বেরিয়ে আসা না পর্যন্ত আপনি বাইরে থেকে আনেন আর যেখান থেকে আনেন, এটা ফরেন ফান্ড হোক, দেশি ফান্ড হোক, আবার যদি বাজারকে আমরা লোন নির্ভর করি, এই বাজার কোনো দিন দাঁড়াবে না। এটা দাঁড়ানোর কোনো স্কোপ নাই। যারা নিয়মিত ট্রেডের সাথে সম্পৃক্ত তারা কিন্তু ট্রেডের জন্য, হ্যাঁ ঠিক আছে, হঠাৎ করে সে মনে করলো যে কোনো একটা শেয়ারে একটু ভালো পজিশন নেবে, সে 7 দিনের জন্য 15 দিনের জন্য, সেখানে সে মার্জিন ইউজ করলো। হয়তো 7 দিন 15 দিনের ইন্টারেস্টে কিন্তু সে খুব দুর্বল হয়ে যাবে না, কিন্তু যখনই আপনি একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে এই ঋণের সম্পৃক্ততা থাকবো, তখনই কিন্তু এটা রিস্কটা বাড়িয়ে দিচ্ছে আপনার। বিএসইসির তহবিল ঠিক কিভাবে ব্যবহার হবে তা এখনো স্পষ্ট নয়। তবে আগামীতে এ ধরনের বিপত্তির পুনরাবৃত্তি ঠেকাতে মার্জিন ঋণ বিতরণ ও আদায়ে প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ স্বাধীনতা চান বিশেষজ্ঞরা। এই ম্যানেজমেন্টটা থাকা উচিত, যিনি লোন প্রোভাইড করেন এটা তার উপরে, তার একান্ত ইচ্ছা সে কোনটাতে দিবেন, কোনটায় সে ঝুঁকি গ্রহণ করতে পারবেন, কোনটায় ঝুঁকি গ্রহণ করবেন না, কতটুকু পর্যন্ত ঝুঁকি গ্রহণ করবেন। আসলে আমি কাকে দিব কাকে দিব না, কোন ক্ষেত্রে কোন শেয়ারে দিব কোন শেয়ারে দিব না, এই ডিসিশনটা কিন্তু লেন্ডারের উপরে থাকলে
লেন্ডার যদি তার ইচ্ছাটা এক্সারসাইজ করতে পারে তাহলেই কিন্তু এখানে ফান্ডের নিরাপত্তাটা থাকে। নেগেটিভ ইকুইটি থেকে পুঁজিবাজার মুক্ত হতে পারলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যমুনার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের নাগপুর উপজেলার দোপতিয়র ও সলিমাবাদ ইউনিয়ন। অব্যাহত ভাঙনে বাড়িঘর, ফসলি জমি আর সহায় সম্বল হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব। ভাঙন রোধে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। গেল বর্ষায় কয়েক দফা বন্যার পর তীব্র হয়েছে যমুনার ভাঙন। নদীর কোল ঘেঁষে নাগরপুর উপজেলার দোপতিয়র ও সলিমাবাদ ইউনিয়ন, নিশ্চিন্তপুর, বক্তারটেক, বাগকাটারি, ফয়েজপুর, সিটকিবাড়ি সহ 2 ইউনিয়নের প্রায় সব গ্রামই ভাঙন কবলিত। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্কুল, মাদ্রাসা, উপস্বাস্থ্য কেন্দ্র, রাস্তাঘাট, হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। কয়েকবার সরিয়েও শেষ রক্ষা না হওয়ায় ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে পরিবারগুলো। কৃষি আমাদের একমাত্র নির্ভর। এই যমুনা নদীর তীরে আমাদের বাড়ির জমি জমা, সব জমি জমা নদীতে ভেঙে গেছে। যদি যমুনা নদীতে টেকসই বেড়িবাঁধ না হয় তাহলে আমাদের বসত ভিটা যা আছে সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের জানি এই বেড়িবাঁধটা আমাদের আবৃত্ত বা আমরা চাই। বারবার বন্যার কারণে ভাঙন তীব্র হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রান্স2 আওতায়ও যদি এডিবির যে লোন এগ্রিমেন্ট, সেটার যদি সব এগ্রিমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা দরপত্রের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত এলাকাগুলি রক্ষা করতে পারব। এদিকে দোপতিয়র ও সলিমাবাদ ইউনিয়ন রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন, সমাবেশ, কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। ভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবি তাদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান বিশ্লেষকদের। খুলনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান, আটক 40, বেশ কয়েকজনকে জরিমানা। আদালতে যাওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প, ফল মেনে নিতে মেলানিয়ার অনুরোধ, বেশ কিছু নীতি বদলানোর পরিকল্পনা বাইডেনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।